হ্যালো বন্ধুরা, ফ্রিতে ক্লাসের আরও একটি নতুন ভিডিও ক্লাসে আমি সৌরভ তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিও ক্লাসটি হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকের ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এই অধ্যায় থেকে আজ আমাদের দ্বিতীয় ভিডিও। এর আগে এই অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে আমরা একটি বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা আলোচনা করেছিলাম বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে, উষ্ণতার তারতম্য, উচ্চতার তারতম্য ইত্যাদি সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম ওজোন স্তর কীভাবে তৈরি হয়, ওজোন গহ্বর কীভাবে তৈরি হয়, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নিয়েছিলাম ওজোন চক্র কী জিনিস সেটা। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে, এবং তার সাথে আমরা আলোচনা করেছিলাম গ্রিন হাউস এফেক্ট। এই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে একটার পর একটা আমরা আলোচনা করেছিলাম এই অধ্যায়ের পার্ট 1 ভিডিওতে। যারা সেই ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, বা ওপরের আই বাটনে যে লিঙ্কটি আসছে সেখানে ক্লিক করো, তোমরা পার্ট 1 ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমাদের পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে দ্বিতীয় পর্বের ভিডিও, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে আরও বেশ কিছু বিষয়। আজকের ভিডিওর বিষয়বস্তুতে প্রবেশ করার আগে সবাইকে একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না, যাতে পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর নিজের বন্ধুবান্ধবের সাথে ভিডিওগুলি শেয়ার করো, যাতে তারাও আমাদের এই ভিডিওগুলি দেখতে পায়। বন্ধুরা, তোমরা যারা 2021-এর পরীক্ষার্থী তাদের জন্য জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং বাংলার বিস্তারিত সাজেশান, অধ্যায়ভিত্তিক সাজেশান চ্যানেলে আপলোড করা আছে। যারা সেই সাজেশান এখনও দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে বা ওপরের আই বাটন থেকে সাজেশনের ভিডিওগুলি দেখে নিও। সমস্ত সাজেশান খাতায় নোট করে রেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই সাজেশানগুলি বিশেষ উপকারী হবে বলে আমার বিশ্বাস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত 3টি বিষয় নিয়ে। একটি হলো স্থিতিশীল উন্নয়ন কী জিনিস, সে বিষয়ে আমরা আলোচনা করব জীবাশ্ম জ্বালানি কী সে বিষয়, এবং আমরা আলোচনা করব তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু কী, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন বিকল্প শক্তির উৎসগুলি কি কি আছে, সেগুলি কিভাবে কাজ করে ইত্যাদি বিষয় সম্পর্কে। তো চলো বন্ধুরা, আজকের টপিক শুরু করা যাক। আজকের পড়াশোনার আমাদের প্রথম টপিক হলো জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো জীবাশ্ম জ্বালানি শব্দের মধ্যে আছে দুটি শব্দ, একটি হলো জীবাশ্ম, অন্যটি হলো জ্বালানি। তো জ্বালানি মানে কি? যা কিছু দিয়ে আমরা আগুন জ্বালাই বা শক্তির উৎস হিসেবে আমরা যা কিছুকে ব্যবহার করি সেগুলো হচ্ছে জ্বালানি। যেমন কাঠ দিয়ে আমরা আগুন জ্বালাই, তাই কাঠ একটা জ্বালানি। এলপিজি গ্যাস যা দিয়ে রান্না করি আমরা, সেটাও একটা জ্বালানি। গাড়ির পেট্রোল বা ডিজেল সেগুলোও জ্বালানি। তো এই সবগুলি হচ্ছে জ্বালানি। তাহলে জীবাশ্ম জ্বালানি কোনগুলি? জীবাশ্ম কি আমরা সবাই জানি যে পুরনো গাছ বা পশু পাখি ইত্যাদি লক্ষ লক্ষ বছর মাটির তলায় চাপা পড়ে থাকার ফলে জীবাশ্মে পরিণত হয়। এখন জীবাশ্ম জ্বালানি মানে হলো সেই সমস্ত জ্বালানি যা ভূগর্ভে লক্ষ লক্ষ বছর ধরে গাছ বা প্রাণী চাপা পড়ে থেকে তৈরি হচ্ছে। মানে ব্যাপারটা কি, লক্ষাধিক বছর আগে পৃথিবীতে যে সমস্ত প্রাণীকুল ছিল বা উদ্ভিদকুল ছিল তারা মাটির তলায় চাপা পড়ে গেছিল, এবং তারপর সেখানে লক্ষ লক্ষ বছর থাকার ফলে সেগুলো হয় কয়লায় পরিণত হয়েছে, না হয় পেট্রোলিয়াম বা ভূগর্ভস্থ গ্যাসে পরিণত হয়েছে। তাই এই সমস্ত জ্বালানিকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কারণ কি, এদের মূল বা এদের উৎস হচ্ছে জীবাশ্ম, তাই এদের বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। উদাহরণ কি? উদাহরণ হলো কয়লা এক প্রকার জীবাশ্ম জ্বালানি। আমাদের পেট্রোল বা ডিজেল এই ধরনের খনিজ তেল যেগুলো, সেগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। খনিজ গ্যাস সেটাও জীবাশ্ম জ্বালানি। তাই এই ধরনের শক্তি উৎসকে আমরা বলছি জীবাশ্ম জ্বালানি। আশা করি জীবাশ্ম জ্বালানি ব্যাপারটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা জানবো যেটা, সেটি হচ্ছে স্থিতিশীল উন্নয়ন ব্যাপারটা কি সে বিষয়ে। স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। উন্নয়ন কি? উন্নয়ন ব্যাপারটা তো আমরা সবাই বুঝি, উন্নয়ন মানে হচ্ছে অগ্রগতি। এখন স্থিতিশীল উন্নয়ন হচ্ছে সেটাই যে উন্নয়ন বর্তমানের চাহিদা মেটায় আবার ভবিষ্যতেরও খেয়াল রাখে।
একটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করব। আমরা যখন গাড়ি চালানোর জন্য পেট্রোল বা ডিজেল গাড়িতে ভরি তখন আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার করছি, কিন্তু এই জীবাশ্ম জ্বালানির স্টক বা মোট পরিমাণ কিন্তু সীমিত। মাটির তলা থেকে পেট্রোল তুলতে তুলতে একটা সময় পর ভূগর্ভস্থ তেলের পরিমাণ শেষ হয়ে যাবে, তখন আর পেট্রোল বা ডিজেল পাওয়া যাবে না, আর কয়লা পাওয়া যাবে না। অর্থাৎ একটা সময়ের পর জীবাশ্ম জ্বালানি সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই এখানে কি হচ্ছে, এখানে উন্নয়ন কিন্তু স্থিতিশীল নয়, মানে একটা সময় পর স্টক ফুরিয়ে যাবে বা নতুনভাবে আমরা উৎপাদন করতে পারবো না। তাই এখানে এটি স্থিতিশীল উন্নয়নের উদাহরণ হলো না। স্থিতিশীল উন্নয়ন মানে হচ্ছে এমন উন্নয়ন যা বর্তমানের সমস্ত চাহিদা মেটাবে, আবার একই সাথে ভবিষ্যতেরও খেয়াল রাখবে। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতের সময় আজকের এই উন্নয়নের কারণে কোনো সমস্যার সম্মুখীন হবে না, তাকে আমরা বলছি স্থিতিশীল উন্নয়ন। এখন স্থিতিশীল উন্নয়নের একটা উদাহরণ কি হতে পারে, আমরা যদি কয়লা বা খনিজ তেলের ব্যবহারের পরিবর্তে অন্য কোনো শক্তির উৎস খুঁজে পাই, যে শক্তির উৎস ভূগর্ভস্থ জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করছে না, বা যে শক্তির উৎস আরও বহু 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 বছর ধরে আমরা অনায়াসে পেতে পারবো, সেই ধরনের শক্তির উৎসের উপরে আমরা যদি নির্ভরশীলতা শুরু করি, তাহলে সেই উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন হতে পারে। একটা উদাহরণ দিই ব্যাপারটা কেমন বোঝানোর জন্য। মনে করো আজকে তুমি পেট্রোল দিয়ে গাড়ি চালাচ্ছ। এখন পেট্রোল দিয়ে গাড়ি চালানো কিন্তু স্থিতিশীল উন্নয়নের উদাহরণ নয়, কিন্তু সেই গাড়িটাকেই আমরা যদি সৌরশক্তির মাধ্যমে চালাতে পারি, অর্থাৎ সূর্যের আলো থেকে যে শক্তি আমরা পাই, সেই শক্তির সাহায্যে আমরা যদি গাড়ি চালাতে পারি, তাহলে সেটা কিন্তু স্থিতিশীল উন্নয়নের উদাহরণ। কারণ সূর্যের আলো পৃথিবীতে আরও কয়েক লক্ষ বছর ধরে আসতেই থাকবে, অর্থাৎ সেই শক্তির উৎসে ঘাটতি তৈরি হবে না, ভবিষ্যৎ প্রজন্ম কোনো সমস্যার সম্মুখীন হবে না। তাই ওটা একটা স্থিতিশীল উন্নয়নের উদাহরণ। আশা করি স্থিতিশীল উন্নয়ন ব্যাপারটা কি বা স্থিতিশীল উন্নয়ন নয় কোন ব্যাপারগুলো, সেটা মোটামুটি একটা ধারণা তোমরা পেলে। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে, যেটি আছে সেটি হলো তাপন মূল্য। তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু, এখান থেকে কিন্তু 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন আসতেই পারে। তাপন মূল্য ব্যাপারটা কি সেটা আমরা খুব ভালো করে বুঝে নেব, এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বইয়ের সংজ্ঞা যদি দেখো, তাহলে অনেকেরই হয়তো সংজ্ঞা কঠিন মনে হতে পারে বা বুঝতে অসুবিধা মনে হতে পারে। তো সেই জন্য আমি কি বলি, সংজ্ঞা মুখস্থ না করে সংজ্ঞাটাকে খুব ভালো করে বুঝে নাও, খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে যদি সংজ্ঞা বুঝতে পারো, তাহলে পরীক্ষার হলে সংজ্ঞা নিজেরাই গুছিয়ে লিখে আসতে পারবে, এবং সংজ্ঞার ভিতর থেকে যদি কোনো প্রশ্ন ভেঙে আসে, তাহলে সেটার উত্তরও নিজেরা খুব ভালোভাবে করতে পারবে। তো চলো আমরা জেনে নিই তাপন মূল্য বিষয়টা কি। তাপন মূল্য খুব সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে কোনো জ্বালানিকে জ্বালালে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, সেটা কি প্রকাশ করা হয় তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালুর সাহায্যে। একটা উদাহরণ দিই, তুমি যদি 1 কেজি কাঠ কিনে এনে জ্বালাও, তাহলে যে পরিমাণ আগুন তৈরি হবে, তুমি যদি সমপরিমাণ পেট্রোল এনে জ্বালিয়ে দাও, তাহলে অনেক বেশি আগুন তৈরি হবে, অনেক বেশি তাপশক্তি সেখান থেকে নির্গত হবে। এই যে তাপশক্তি নির্গত হওয়ার পরিমাণের যে পার্থক্য, সেটাকেই প্রকাশ করার একটা মাধ্যম হলো তাপন মূল্য। তাপন মূল্যের সাহায্যে এই ব্যাপারটাকে প্রকাশ করা হয় যে কোনো বস্তুকে বা কোনো জ্বালানিকে জ্বালালে কত পরিমাণ তাপ নির্গত হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে তাপন মূল্য যে ব্যাপারটা, তার সাথে 2টো প্যারামিটার যুক্ত, তার সাথে 2টো বিষয়বস্তু যুক্ত। একটা হচ্ছে ভর, অর্থাৎ কতটা ভরের জ্বালানিকে জ্বালানো হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে তাপ, নির্গত তাপ, জ্বালানিটাকে জ্বালানোর পর কত পরিমাণ তাপ সেখান থেকে নির্গত হচ্ছে। এই 2টি বিষয়ের উপর নির্ভর করে তাপন মূল্য ব্যাপারটা তৈরি হচ্ছে। তাহলে তাপন মূল্যের সংজ্ঞা কি? তাপন মূল্যের সংজ্ঞা হচ্ছে একক ভরের কোনো জ্বালানিকে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে তার থেকে যে পরিমাণ তাপ নির্গত হয়, তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। ব্যাপারটা কি আরেকবার বলছি, যে একক ভরের, অর্থাৎ হয় 1 গ্রাম বা 1 কিলোগ্রাম, এইরকম একক ভরের
কোনো জ্বালানিকে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন ঘটালে যে পরিমাণ তাপ নির্গত হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। অর্থাৎ এখানে যখন আমরা একক তৈরি করব, তাপন মূল্যের একক যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে সেই এককের মধ্যেও দুটো প্যারামিটার চলে আসবে। একটা আসবে কি, একটা আসবে তাপের একক, অন্যটা আসবে কি, অন্যটা আসবে ভরের একক। কারণ এখানে জ্বালানির ভর এবং জ্বালানি থেকে উৎপন্ন তাপ এই দুটো বিষয় যুক্ত আছে। তাহলে তাপন মূল্যের একক কি হবে? তাপন মূল্যের একক হবে নির্গত তাপের একক ডিভাইডেড বাই একক ভর। নির্গত তাপের একক ডিভাইডেড বাই একক ভরের একক। অর্থাৎ কি হবে, নির্গত তাপের একক যদি আমরা এসআই পদ্ধতিতে বিচার করি তাহলে সেটা হবে কিলো জুল পার একক ভরের একক। কি হবে? একক ভরের একক হবে কিলোগ্রাম, অর্থাৎ কিলো জুল পার কিলোগ্রাম, অর্থাৎ কেজে পার কেজি, কেজে পার কেজি। এটাই হচ্ছে তাপন মূল্যের একক, এসআই পদ্ধতিতে একক। আশা করছি তাপন মূল্য ব্যাপারটা কি সেটাও তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব বিভিন্ন জ্বালানির তাপন মূল্য কি আছে সেটার একটা তুলনামূলক বিচারে। তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলে বিভিন্ন প্রকার জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু আমরা দিয়েছি। সবথেকে কম ক্যালোরিফিক ভ্যালু কার? সেটি হচ্ছে কাউ ডাং বা গোবর। আমরা গোবরকে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি গ্রামের দিকে বিশেষত। তো গোবরের ক্যালোরিফিক ভ্যালু কত? গোবরের ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 8000। অর্থাৎ 1 কেজি গোবরকে যদি অক্সিজেনের উপস্থিতিতে জ্বালানো হয় তার থেকে 8000 কিলো জুল তাপ উৎপন্ন হয়। একই রকমভাবে তারপরে কি আসছে? তারপর আসছে উড বা কাঠ। কাঠের ক্যালোরিফিক ভ্যালু কত? 22000। কয়লার কত? মোটামুটি 33000। বায়োগ্যাসের ক্যালোরিফিক ভ্যালু হলো 40000-এর কাছাকাছি। ডিজেলের ক্যালোরিফিক ভ্যালু হলো 45000-এর কাছাকাছি। কেরোসিন, সেটারও ক্যালোরিফিক ভ্যালু 45000-এর কাছাকাছি। পেট্রোলের ক্যালোরিফিক ভ্যালু 45 থেকে 50,000-এর কাছাকাছি। মিথেন, সেটার ক্যালোরিফিক ভ্যালু কত? 50,000-এর কাছাকাছি। আর এলপিজি, অর্থাৎ যে গ্যাসে আমরা রান্না করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেই এলপিজি গ্যাসের ক্যালোরিফিক ভ্যালু কত? 55,000-এর কাছাকাছি। অর্থাৎ সবথেকে বেশি ক্যালোরিফিক ভ্যালু কার? সবথেকে বেশি ক্যালোরিফিক ভ্যালু হলো এলপিজির। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে, 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন এটা আসে। এলপিজির ক্যালোরিফিক ভ্যালু কত? 55,000 কিলো জুল পার কেজি। আর সবথেকে কম ক্যালোরিফিক ভ্যালু কার? সেখানে অপশান যদি থাকে কাউডাং বা গোবর তাহলে আমরা গোবর অপশান সিলেক্ট করব। যদি গোবর না থাকে তাহলে আমরা উড বা কাঠ অপশান সিলেক্ট করব। পরের ভিডিওতে আমরা আলোচনা করব বিকল্প শক্তি বা অপ্রচলিত শক্তির উৎস কী কী আছে সেগুলি সম্পর্কে। আজকে ছোট্ট করে একটু বলে রাখি, অপ্রচলিত শক্তি মানে কি? অপ্রচলিত শক্তি মানে হলো সেই সমস্ত শক্তি যা কিছু খুব বেশি প্রচলিত নয়। অর্থাৎ আজকের দিনে যে সমস্ত শক্তির উৎসকে আমরা বিশেষভাবে ব্যবহার করি না কিন্তু ভবিষ্যতে করতে পারি তাদেরকে আমরা বলছি অপ্রচলিত শক্তি বা বিকল্প শক্তি। এই বিকল্প শক্তির মধ্যে কি কি হতে পারে? এই বিকল্প শক্তি হতে পারে সূর্য শক্তি, এই বিকল্প শক্তি হতে পারে উইন্ড শক্তি অর্থাৎ বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, পরমাণু শক্তি, বায়োগ্যাসের শক্তি, কয়লা খনির মধ্যে থাকা গ্যাসের শক্তি ইত্যাদি। এই সমস্ত কিছুকে আমরা অপ্রচলিত শক্তির উৎস হিসেবে বিবেচনা করতে পারি। এই সমস্ত শক্তির উৎস থেকে আমরা কিভাবে শক্তি সংগ্রহ করতে পারি, এই সমস্ত শক্তির উৎস থেকে আমরা কিভাবে তাপ তৈরি করতে পারি এবং সেখান থেকে কিভাবে আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তাই পরবর্তী ভিডিও দেখতে কেউ ভুলো না। আজকের ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাও, তার উত্তর দেব আমরা। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধু বান্ধবের সাথে আমাদের ভিডিওগুলি শেয়ার করো। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ প্রত্যেককে।